আজকের ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, কি কি, এবং এদের বাক্যের গঠন বা কি রূপ হয় সেগুলোই জানব। এই যে প্রথমে পাচ্ছি কন্ডিশনাল একটা শব্দ, এর থেকে বুঝতে পারছি যে বাক্যে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন মানে শর্ত বা কারণ থাকবে, এবং কারণ থাকার সাথে সাথে তার একটা রেজাল্টও থাকবে। তাহলে একটা বাক্যের মধ্যে কন্ডিশন থাকবে এবং তার কনসিকুয়েন্সটাও দেওয়া থাকবে। কিরকম? ইফ ইউ প্লে, উই উইল অলসো প্লে। যদি তুমি খেলো আমরা খেলবো। এই যদি তুমি খেলো এটা হচ্ছে কন্ডিশন, শর্তটা হচ্ছে এটা। এটাকে আমরা কজও বলতে পারি, আবার রিজনও বলতে পারি। তাহলে যদি তুমি খেলো উই উইল অলসো প্লে, আমরাও খেলবো। এটা হচ্ছে রেজাল্ট। এরপর আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে একটা বাক্যের মধ্যেই কন্ডিশনটা থাকবে এবং তার রেজাল্টটা থাকবে। তাহলে বাক্যের দুটো অংশ পাচ্ছি, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা? উই উইল অলসো প্লে, আর এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? একটা বাক্যের মধ্যেই কন্ডিশন থাকবে এবং তার রেজাল্ট থাকবে। এই রেজাল্ট যুক্ত অংশটা প্রিন্সিপাল ক্লজ, আর কজটা বা কন্ডিশনটা সর্বদা সাবঅর্ডিনেট ক্লজ হবে। এবং কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? যেহেতু কন্ডিশন বোঝাচ্ছে, কজ বোঝাচ্ছে, রিজন বোঝাচ্ছে, তাহলে ডেফিনেটলি কন্ডিশনাল যুক্ত বাক্যগুলো সবগুলোই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এরপর আমরা ইফ এর স্পেশালি দেখতে পাচ্ছি। এই ইফটা বাক্যে সাবঅর্ডিনেটিং কনজাংশন রূপে বসেছে। আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবক্লজ যোগ করতে কাজে লাগে। তাহলে বাকি একটা ডেফিনেটলি সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ থাকা এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকা একটা বাক্যের মধ্যে অবশ্যই তাহলে সেই বাক্যটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স হলে সেই বাক্যটা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি যে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সও হয়। এবং ইফটা যে লিঙ্কার সেটা আমরা কি করে বুঝবো? আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, সাবজেক্ট 1 বলবো, এটাকে ভার্ব 1 বলবো। আবার একটা সাবজেক্ট পাচ্ছি, এটাকে সাবজেক্ট 2 বলবো, উই উইল অলসো প্লে। এখানে উই উইল প্লে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, এটা ভার্ব 2 বলবো। তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব আছে মানেই একটা লিঙ্কার থাকবে। এক্ষেত্রে কে সেই লিঙ্কার? ইফটা এক্ষেত্রে লিঙ্কারের ভূমিকা গ্রহণ করেছে। এরপর আমরা জানবো কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার। কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা সাধারণত 3 ভাগে বিভক্ত করে থাকি। একটা হচ্ছে টাইপ 1, এটাকে অনেক সময় ফার্স্ট কন্ডিশনালও বলে। আবার যখন আমরা বাক্যের গঠন জানবো তখন এটাকে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল সহজেই বলতে পারবো। আরেক ধরনের কন্ডিশন পাই, এটা বলা হয় টাইপ 2 বা সেকেন্ড কন্ডিশনাল। এবং এটাকে আমরা সহজেই পাস্ট কন্ডিশনালও বলতে পারবো যখন এর স্ট্রাকচারগুলো জানতে পারবো। এবং আরেক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পেয়ে থাকি, সেটাকে আমরা বলবো টাইপ 3। এটাকে আমরা থার্ড কন্ডিশনালও বলতে পারি। আবার এর গঠন যেহেতু পাস্ট পারফেক্টের মতো, তাই এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্ডিশনালও বলে থাকি। এর বাইরেও আরো 2 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে 1 নম্বরে আমরা বলবো জিরো কন্ডিশনাল,
এবং শেষে বলবো মিক্স কন্ডিশনাল। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করতে গিয়ে কি জানলাম যে কন্ডিশনাল সেন্টেন্স মূলত তিন প্রকারের, সেটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 কে আমরা ফার্স্ট কন্ডিশনালও বলে থাকি, আবার প্রেজেন্ট কন্ডিশনালও বলে থাকি। টাইপ 2 কে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলে থাকি অথবা পাস্ট কন্ডিশনালও বলে থাকি। টাইপ 3 কে আমরা থার্ড কন্ডিশনাল বলে থাকি, আবার পাস্ট পারফেক্ট কন্ডিশনালও বলে থাকি। এই তিনটা কন্ডিশনাল সেন্টেন্স ছাড়াও আমরা আরো দু ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োগ পেয়ে থাকি, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল এবং মিক্স কন্ডিশনাল। প্রথমে আমরা জানবো জিরো কন্ডিশনাল যুক্ত বাক্য কি। জিরো কন্ডিশনাল যুক্ত বাক্যগুলো হচ্ছে সেই ধরনের বাক্য যে বাক্যের মধ্যে আমরা সায়েন্টিফিক ফ্যাক্ট পাই, অর্থাৎ তার মধ্যে কজ এবং ইফেক্ট অবশ্যই থাকবে, অথবা সচরাচর যে ধরনের বাক্যগুলো পাই সেগুলো প্রতি ক্ষেত্রে একই রেজাল্ট দেয়। কীরকম? ইফ ইউ থ্রো এ স্টোন আপওয়ার্ড, যদি একটা পাথর উপর দিকে তুমি ছোঁড়ো, ইট কামস ডাউন অটোমেটিক্যালি। স্বাভাবিক পরিস্থিতিতে একটা পাথরকে আমরা যদি উপরের দিকে ছুঁড়ি, যে অবস্থাতেই ছুঁড়ি না কেন সেটা আবার নিচের দিকে নেমে আসবে, এটা বিজ্ঞানসম্মত ব্যাপার। এখানে প্রথম অংশে সাবঅর্ডিনেট ক্লজটা আছে এবং অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আমি আগেই আলোচনা করেছি। এক্ষেত্রে রেজাল্ট পাচ্ছি, এটা রেজাল্ট, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং প্রিন্সিপাল ক্লজ আছে, মানে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং যতগুলো বাক্য এক্ষেত্রে আলোচনা করেছি প্রত্যেকটা বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তাহলে প্রথম অংশে আমরা কন্ডিশন পাচ্ছি, দ্বিতীয় অংশে রেজাল্ট পাচ্ছি, এবং এটা বিজ্ঞানসম্মত ঘটনা যে পৃথিবীর অভিকর্ষজ তলে যে কোনো উপর দিকে ছুঁড়ি না কেন তা আবার পৃথিবীর ভূপৃষ্ঠে ফিরে আসে। প্রথম, এটা বিজ্ঞানসম্মত ঘটনা। দ্বিতীয় অংশে আমরা কি দেখছি? ইফ আই স্মেলস, এটাও সত্য ঘটনা, এটাও সাবঅর্ডিনেট ক্লজ আছে এক্ষেত্রে। এবং ইফ লিঙ্কার আমরা আগেই বলেছি, বা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এক্ষেত্রেও ইফ আই স্মেলস এই অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের শুরুতেই আছে এবং এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমরা এই দ্বিতীয় অংশটা বাক্যের শুরুতে লিখতে পারি কিরকম? ইটের জায়গায় আইস লিখে দিলাম, আইস converts into water if it melts। প্রত্যেকটা বাক্যে দ্বিতীয় অংশটা বাক্যের শুরুতে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু এই যে কমা প্রথম ক্ষেত্রে বসিয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কমা বসাবো না, কমা দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। 3 নম্বর বাক্যে কি দেখতে পাচ্ছি? ইফ আই ওয়াজ নটি, আমি যখন দুষ্টু হতাম, মাই প্যারেন্টস পানিশড, আমার প্যারেন্টস আমাকে শাস্তি দিত। এক্ষেত্রে ওয়ার বসলো না কেন? প্রশ্ন হচ্ছে সেটা। এটা কিন্তু ফ্যাক্ট, তাই ওয়ার বসলো না। ইফ আই ওয়ার এ বার্ড, ওকে, এটা হাইপোথেটিক্যাল ব্যাপার, এটা বাস্তবে ঘটবে না বা কখনো ঘটা সম্ভব নয়, বাট এটা ঘটতো যখনই আমি নটি হতাম বা দুষ্টুমি করতাম, আমার প্যারেন্টস আমাকে শাস্তি দিত। তবে এটা স্বাভাবিক ঘটনা এবং একই রেজাল্ট আসতো। তারপরে বাক্যটাতে কি দেখছি? when the sun rises, এটাও বিজ্ঞানসম্মত ঘটনা, যখনই সূর্য ওঠে দিন শুরু হয়, যখনই সূর্য ওঠে দিন শুরু হয়। তাহলে এটা সাব ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এক্ষেত্রেও লিঙ্কার কার প্রয়োগ লক্ষ্য করছি? হয় না। পরের বাক্যটাতে কি দেখছি? ইফ বেবিজ আর হাংরি, যখন বাচ্চারা ক্ষুধার্ত হয় দে ক্রাই, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা, এটা কিন্তু বারবারই ঘটে। এই ধরনের বাক্যগুলো জিরো কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাব ক্লজ, এবং এই সাব ক্লজের মধ্যেই কিন্তু আমরা কজটা দেখতে পাচ্ছি এবং প্রিন্সিপাল ক্লজের মধ্যে রেজাল্টটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কি দেখছি? ইফ ইউ ইট টু মাচ, স্বাভাবিক আমরা বলে থাকি যদি তুমি খুব খাও এই গেট ফ্যাট, তুমি মোটা হয়ে যাবে, এটা কিন্তু সত্য ঘটনা। আমরা যদি পরিশ্রম না করি এবং প্রচুর খাবার খেয়ে নিই তাহলে কি হবে? দিন দিন আমরা মোটা হতে থাকবো, এটা কিন্তু সত্য ঘটনা। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রেই আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োগ লক্ষ্য করে থাকি। আমরা জিরো কন্ডিশনাল জানলাম, এরপর জানবো ফার্স্ট কন্ডিশনাল। আমরা আগেই বলেছি ফার্স্ট কন্ডিশনালগুলোকে আমরা টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্সও বলে থাকি। এরপর আরেকটা জিনিস বলেছিলাম, এগুলোকে প্রেজেন্ট কন্ডিশনালও বলেছিলাম। কিভাবে প্রেজেন্ট কন্ডিশনাল হবে একটু পরে আলোচনা করি। ইফ হি প্লেস উই উইল অলসো প্লে, যদি সে খেলে আমরাও খেলবো।
দুটোই কিন্তু ফিউচার, দুটোই ফিউচার, কিন্তু পসিবিলিটিটা অনেক বেশি। যদি সে খেলে আমরা খেলবো, এই পসিবিলিটিটা কিন্তু মোরলেস 100%। এবং এই ক্ষেত্রে দুটো ফিউচার টেন্স একসাথে ব্যবহার হয় না, একটা প্রেজেন্ট টেন্স হয়, একটা ফিউচার টেন্স হয়। এই কন্ডিশনযুক্ত অংশটাকে আমরা প্রেজেন্ট টেন্স প্রয়োগ করব, আর এই অংশটা ফিউচার। ওকে, তাহলে ইফ হি প্লেজ, কন্ডিশনটা প্রেজেন্ট টেন্সে আছে আর রেজাল্টটা ফিউচার টেন্সে, কিন্তু দুটোই ফিউচারে। যদি সে খেলে তবে আমরা খেলবো, যদি সে আসে তবে আমরা বেড়াতে যাব, দুটোই কিন্তু ফিউচার এবং সম্ভাবনা, বাট পসিবিলিটিটা অনেক বেশি। এটা এই অংশটা সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে বলার কোনো অপেক্ষাই রাখে না, এই বাক্যটাও কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়া যতগুলো বাক্য আলোচনা করছি ফার্স্ট কন্ডিশনালের, এই প্রত্যেকটা বাক্যই কিন্তু কন্ডিশনাল। এবং আমরা আগেও বলেছি উই উইল অলসো প্লে ইফ হি প্লেজ, এভাবেও আমরা লিখতে পারি, অর্থাৎ পিছনের অংশটা সামনে, সামনের অংশটা পিছনে। ইফ যুক্ত অংশটা যদি প্রথমে থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রথমে থাকে, অবশ্যই একটা কমা বসাবো, আর সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রিন্সিপাল ক্লজের পরে বসে, সেক্ষেত্রে কমা দেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বরটা কি দেখছি, ইফ ইউ আর সিঙ্গিং, যদি তুমি গান করো, ফিউচারে বলছি, যদি তুমি গান করতে থাকো, কন্টিনিউয়াস। আই উইল নট ডিস্টার্ব ইউ, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। হয়তো আমি তাকে বলছি যে তোমার বাড়ি যাবো না, আমি তুমি গান করতে থাকো, তখন আমি কি বলছি, তুমি যদি গান করতে থাকো আমি তোমাকে ডিস্টার্ব করবো না। দুটোই ফিউচার, বাট একটা অংশে প্রেজেন্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করছি। এবং যতগুলো উদাহরণ আলোচনা করছি, এক্ষেত্রে ঘটার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি, হাই পসিবিলিটি আছে। এটা সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এবং এক্ষেত্রেও ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফ এক্ষেত্রেও সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে বাক্যটাতে কি পাচ্ছি, ইফ উই মিস দ্য বাস, যদি আমরা বাসটা মিস করি, উই ক্যান গেট দ্য ট্রেন, আমরা ট্রেনটা পেতে পারি, ভয়ের কিছু কারণ নেই। সুতরাং এক্ষেত্রে পসিবিলিটি আসছে, এবং সেটা হাই পসিবিলিটি, এইটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এবং প্রথম অংশে প্রেজেন্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করছি। তাই এই কন্ডিশনযুক্ত বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট কন্ডিশনালও বলে থাকি। ওকে, তারপরে বাক্য, ইফ ইট রেইনস স্টুডেন্টস মে নট কাম, বৃষ্টি হলে ছেলেমেয়েরা স্কুলে আসে না, এটাই স্বাভাবিক ঘটনা। ইফ ইট রেইনস, আসে কিন্তু আসতে নাও পারে, এবং না আসতে পারার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। ইফ ইট রেইনস, কন্ডিশনটা প্রথমেই আছে, এটা সাব ক্লজ, এবং রেজাল্টটা কি আছে, স্টুডেন্ট মে নট কাম, তারা নাও আসতে পারে। শেষ একটা প্রশ্নসূচক বাক্য গঠন করছি, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, ইফ ইউ মিস দ্য ট্রেন, যদি তুমি ট্রেনটা মিস করো। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা এখানে রয়েছে এবং প্রিন্সিপাল ক্লজটা এখানে রয়েছে। প্রশ্নসূচক বাক্য হওয়ার জন্য বাক্যের শেষে যথারীতি প্রশ্নসূচক চিহ্ন। উত্তর হতে পারে আই ক্যান স্টে হিয়ার, আই ক্যান গেট দ্য বাস, অথবা আই ক্যান গেট দ্য ট্রেন, বা আই ক্যান গো বাই বাইক, যেটা অপশন হবে সেটাই উত্তর হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল বাক্যের ক্ষেত্রে বা টাইপ 1 বা প্রেজেন্ট কন্ডিশনাল বাক্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটোই ফিউচারে ঘটবে, এবং এক্ষেত্রে ঘটনাটা ঘটার বা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে যতগুলো উদাহরণ আলোচনা করলাম, প্রত্যেক বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই বাক্যগুলো প্রত্যেকটাই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, এবং কন্ডিশনযুক্ত যতগুলো বাক্য আমরা আলোচনা করব আজকের ক্লাসে, প্রত্যেকটা বাক্যই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখার বিষয়। সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, যে স্পিকার বর্তমানে দাঁড়িয়ে আছে এবং বর্তমানে থেকে একটা ইমাজিনেশন করছে, যেটা ঘটা কখনোই সেই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু এই কল্পনার মধ্যে কোথাও না কোথাও একটা ফিউচার লুকিয়ে আছে। কি বললাম, এই কল্পনার মধ্যে কোথাও না কোথাও একটা ফিউচার লুকিয়ে আছে। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। আমার এই মুহূর্তে গাড়ি নেই, আমি সেই মুহূর্তে ভাবছি যদি আমার একটা গাড়ি থাকতো আমি সেখানে যেতাম। তাহলে এটা প্রেজেন্টের সাথে ফিউচার, আমি সেখানে যেতাম ফিউচার, কিন্তু আমার গাড়ি নেই, সেখানে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই আছে, আগেও বলেছি এখনও তাই বলছি, এটা
প্রিন্সিপাল ক্লজ। এবং এটা অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমরা জানি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারাই যুক্ত থাকে। এক্ষেত্রে প্রথম অংশের স্ট্রাকচারটা কি আছে? পাস্ট টেন্সে, তাই এই ধরনের বাক্যগুলোকে আমরা পাস্ট কন্ডিশনালও বলে থাকি। এক্ষেত্রেও পাস্ট কন্ডিশন, পাস্টের স্ট্রাকচার আছে, বাট ইন্ডিকেট করছে ফিউচার। ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো, আমার টাকা নেই, আই উইল বাই এ কার, আমি একটা গাড়ি কিনতাম। গাড়ি কেনার মতো আমার টাকা নেই, আমি এই মুহূর্তে ভাবছি যদি আমার টাকা থাকতো আমি গাড়ি কিনতাম। এই মুহূর্তে আমার টাকা নেই, গাড়ি কেনারও প্রশ্ন নেই। এক্ষেত্রেও কন্ডিশন প্রথম অংশের মধ্যে পাচ্ছি, এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই কন্ডিশনটা থাকে প্রত্যেক বাক্যের ক্ষেত্রে। পরেরটাতে আমরা কি দেখছি? ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। পাখি আগেও ছিলাম না, এখনো নয়, ভবিষ্যতেও হতে পারবো না। পুরোপুরি একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, পুরোপুরি কষ্ট কল্পনা, এটা কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সের প্রয়োগ করছি। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। এই ধরনের কষ্ট কল্পনার ক্ষেত্রে সর্বদা বসবে সাবজেক্ট আই হতে পারে, উই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, সাবজেক্ট যাই হোক না কেন এই ধরনের অবাস্তব কল্পনার ক্ষেত্রে পরের ক্রিয়াপদটা ওয়ার হবে। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উড়তাম। পাখি হওয়ার প্রশ্নও নেই, উড়ারও প্রশ্ন নেই। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। কন্ডিশনটা বাক্যের শুরুতেই আছে। আমরা আবারও বলেছি ইফ যুক্ত অংশটা বাক্যের দ্বিতীয় অংশও আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কমা উঠে যাবে এবং দ্বিতীয় অংশটা যথারীতি বাক্যের শুরুতে চলে আসবে। এরপর এখানে কি পাচ্ছি? ইফ আই উইল, যদি আমি তোমার জায়গায় থাকতাম, অথবা যদি আমি তুমি হতাম, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। সে তাকে সাহায্য করেনি, আমি জানি, আমিও তার জায়গায় আসতে পারবো না, তাকে সাহায্য করতে পারবো না, কিন্তু তবুও আমি তাকে বলছি যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি তাকে সাহায্য করতাম। এক্ষেত্রেও কন্ডিশন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আছে এবং রেজাল্টটা আছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কি লক্ষ্য করলাম যে প্রেজেন্টে দাঁড়িয়ে একটা অবাস্তব কল্পনা করা এবং প্রেজেন্টে দাঁড়িয়ে ফিউচারের সম্পর্ক জড়িয়ে থাকে। এক্ষেত্রে প্রথম অংশের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারগুলো ডেফিনেটলি পাস্ট টেন্সে থাকে, তাই এই ধরনের বাক্যগুলোকে আমরা পাস্ট কন্ডিশনালও বলি। এই ধরনের উদাহরণগুলো আমরা সাবজেক্টিভ মোড যখন ক্লাসগুলো আলোচনা করেছিলাম সেক্ষেত্রে পাস্ট সাবজেক্টিভ মোডের যে উদাহরণগুলো আলোচনা করেছিলাম এগুলো ঠিক সেগুলোরই উদাহরণ। আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করলাম, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করলাম, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সও আলোচনা করলাম। এখন আমরা জানবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এগুলোকে টাইপ 3 কন্ডিশনাল সেন্টেন্সও বলে, আবার পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্সও বলে। এক্ষেত্রে কি লক্ষ্য করব যে অতীতে কোনো কাজ হওয়ার কথা ছিল বা ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি, বর্তমানে দাঁড়িয়ে সেটা স্পিকার কল্পনা করছে। অর্থাৎ স্পিকার বর্তমানে দাঁড়িয়ে তার অতীতের আনফুলফিলড উইশ ডিজায়ার কল্পনা করছে, যেটা ক্লোজড চ্যাপ্টার, যেটা কোনোভাবেই আর ঘটা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা কি দেখছি? ইফ রাহুল হ্যাড বিন উইথ আস, রাহুল যদি আমাদের সাথে থাকতো, রাহুল আমাদের সাথে ছিল না, হি উড হ্যাভ ভিজিটেড সিকিম, সে সিকিম ভ্রমণ করতে পারতো, সে ভ্রমণ করেছিল না। যেহেতু সে আমাদের সাথে ছিল না তাই সে সিকিম ভ্রমণ করেনি। পুরোপুরি বর্তমানে থেকে অতীতের একটা জিনিস নিয়ে কল্পনা করা যেটা ঘটেছিল না। সাবঅর্ডিনেট ক্লজটা এক্ষেত্রে আছে এবং প্রিন্সিপাল ক্লজ এক্ষেত্রে আছে। পরেরটা থেকে দেখছি, ইফ মিতালি হ্যাড বিন কমপ্লিটেড হিজ জব, যদি মিতালি তার কাজটা শেষ করত, কোনো একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, সেই প্রজেক্ট বা সেই কাজটা যদি সে শেষ করতো, সে উড হ্যাভ আর্ন এ লট অফ মানি, সে প্রচুর টাকা রোজগার করতে পারত। সে তার কাজটা কমপ্লিট করেছিল না এবং সে টাকাও রোজগার করতে পারেনি। সেটা বর্তমানে দাঁড়িয়ে স্পিকার ভাবছে যদি মিতালি কাজটা কমপ্লিট করতো সে প্রচুর টাকা রোজগার করতে পারত। অতীতেই ঘটে গেছে, সেটা আর কোনোভাবেই ঘটা সম্ভব নেই। এক্ষেত্রে কি লক্ষ্য করছি? ইফ উই হ্যাড মানি, যদি আমাদের টাকা থাকতো, আমাদের টাকা ছিল না, তখন আমরা কি ভাবছি? ইফ উই হ্যাড মানি, যদি আমাদের টাকা থাকতো, উই কুড হ্যাভ বট এ হাউস দেয়ার, সেখানে তাহলে একটা বাড়ি কিনতে পারতাম। টাকা ছিল না, সেখানে আমরা বাড়িও কিনতে পারিনি। এক্ষেত্রে এই হ্যাডটা কিন্তু ভিত্তি। আমরা বলেছি হ্যাভ V1 হ্যাড, V2 হ্যাড, V3
having V4 আর has V5। এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, if I had studied properly, আমি যদি ঠিকভাবে পড়াশোনা করতাম, I could have passed the exam, আমি পরীক্ষাটা পাস করতে পারতাম। আমি ঠিকভাবে পড়াশোনা করেছিলাম না, আমি পরীক্ষাটা পাসও করতে পারিনি। দুটোই অতীতের ব্যাপার, আনফুলফিলড উইশ এবং ডিজায়ার, যেটা ঘটেছিল না সেটা বর্তমানে দাঁড়িয়ে আমি ভাবছি যদি আমি এটা করতাম এটা হতে পারতাম, কিন্তু ঘটে। আমরা দেখতে দেখতে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের বাক্যগুলো কিভাবে ব্যবহার হয় তাদের গঠনটাও জেনে নিলাম। এখন আমরা জানবো মিক্স কন্ডিশন। মিক্স কন্ডিশনাল বাক্যগুলো কি হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল আমরা বাক্য দেখেছি। এক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনাল বাক্যের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো একটা বাক্যের মধ্যেই মিলেমিশে থাকে। কোথাও প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্স, অথবা প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্স, ফিউচার টেন্সের সাথে পাস্ট টেন্স, এই ধরনের টেন্সেরও পারস্পরিক মানে সহাবস্থান লক্ষ্য করা যায়। প্রথম বাক্যটাতে কি দেখছি, ইফ মোহন হ্যাড স্টাডিড হার্ড, যদি মোহন ভালো পড়াশোনা করতো বা কঠোর পরিশ্রম করতো, হি উড হ্যাভ এ জব নাও। তাহলে এটা ফার্স্ট টেন্স। মোহন কিন্তু অতীতে ভালো পড়াশোনা করেছিল না, বাক্যটা থেকে সেটাই বুঝতে পারছি। হি উড হ্যাভ এ জব নাও, যদি সে ভালো পড়াশোনা করতো তার একটা বর্তমানে ভালো জব থাকতো, কিন্তু যেহেতু সে ভালো পড়াশোনা করেনি তার বর্তমানে জব নেই, কিন্তু এটা অতীত ফার্স্ট এবং এক্ষেত্রে প্রেজেন্ট, এবং দুটো কন্ডিশন সেন্টেন্সের স্ট্রাকচার এক্ষেত্রে ঢুকে আছে। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এক্ষেত্রে কি লক্ষ্য করছি, ইফ শি ওয়াজ নট অ্যাফ্রেড অফ সুইমিং, সে এখনো সুইমিং কে ভয় পায়, আগেও ভয় পেত। শি উড হ্যাভ ক্রসড দ্য রিভার, এটা কোথাও না কোথাও কি পাস্ট কন্ডিশনাল কে আছে, কিন্তু প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে, কিন্তু কি ইন্ডিকেট করছে, প্রেজেন্ট টেন্স। she would have crossed the river, সে রিভারটা ক্রস করতে পারে, সে আগেই রিভারটা ক্রস করেনি, তার এবং স্ট্রাকচারটা ফার্স্ট কন্ডিশন। if the bike had not been stolen, এই ক্ষেত্রে পাস্ট টেন্স, যদি বাইকটা চুরি না হতো, we could go there, আমরা সেখানে যেতে পারতাম। এই ক্ষেত্রে কি লক্ষ্য করছি, we could go there tomorrow করে দিই, আমরা সেখানে আগামীকাল যেতে পারতাম, তাহলে এটা পাস্ট, এই ক্ষেত্রে ফিউচারে লক্ষ্য করছি। ওকে, এবং এই বাক্যটাতে কি দেখছি, ইফ মাই ফ্রেন্ডস ওয়ার নট কামিং নেক্সট উইক, যদি আগামী সপ্তাহে তারা না আসে, আমার ফ্রেন্ডসরা না আসতো, আই কুড হ্যাভ মেট মাই গ্র্যান্ডফাদার, আমি আমার দাদা ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারতাম। এটা কজটা হচ্ছে ফিউচার, আর রেজাল্টটা কি পাস্ট। তারা যেহেতু আগামী সপ্তাহে আসবে, তাই আমি আমার দাদু ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যেতে পারিনি, অর্থাৎ ফিউচার এর সাথে পাস্ট। তাহলে মিক্স কন্ডিশনাল বাক্যের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম, কন্ডিশনের বিভিন্ন স্ট্রাকচার একটা বাক্যের মধ্যেই থাকবে, এবং এক্ষেত্রে একটা বাক্যের মধ্যে প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট, পাস্ট ফিউচার, ফিউচার পাস্ট, প্রেজেন্ট ফিউচার, ফিউচার প্রেজেন্ট, অথবা পাস্ট ফিউচার, ফিউচার পাস্ট, এই ধরনের স্ট্রাকচার মিলেমিশে একাকার হয়ে থাকে, তাই এই বাক্যগুলোকে মিক্স কন্ডিশনাল সেন্টেন্স বলি। তাহলে আজকে আমরা জানলাম কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, কি কি, এবং বিভিন্ন প্রকার কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণগুলো জানলাম। আশা করি আজকে এই ক্লাসটা দেখার পর কন্ডিশনাল সেন্টেন্সের এই বিভিন্ন ভাগগুলো বা উদাহরণ জানতে আর আমাদের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।